আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ত্রিগুণ বিশ্বাস। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি অধ্যায়ের ১০০টি করে এমসিকিউ আমরা প্রত্যেক সপ্তাহে ইউটিউবে আপলোড দিই এবং সেখান থেকে আমাদের একাডেমিতে যারা পড়াশোনা করে তারা এই প্রত্যেক সপ্তাহে পরীক্ষাগুলো দেয় এমসিকিউর উপরে। আমার এই ভিডিওগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটা, আমাদের একাডেমিতে যারা পড়তে পারবে না, যেমন দূর দূরান্ত প্রান্ত থেকে দেশের আনাচে কানাচে যে সকল শিক্ষার্থীরা আছেন, তারা যদি চায় তাহলে ইউটিউবে আমাদের এই এমসিকিউ ক্লাসগুলো দেখলে তাদের অ্যাটলিস্ট এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি এই ক্লাসের পর্বে চলে যাব। যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো, সেটি হচ্ছে যে আপনারা অনেকে আমাদের কোচিংয়ের কোর্স কারিকুলাম সম্পর্কে অনেকে আগ্রহী বা জানতে চান যে আসলে আমরা কোন কোন ক্লাসগুলো পড়াই বা আসলে সিস্টেমটা কি, সেটা জানার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে হবে। চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। এবং আমি আমার ছাত্রদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে যে কথাটা বলি যে তোমাদের যে সকল বন্ধুরা আছে যারা আমাদের কাছে পড়ে না পড়ুক, তারপরে তুমি এই ভিডিওটা তাদেরকে যদি তুমি দিয়ে দাও তাহলে তারা অ্যাটলিস্ট এই ক্লাসগুলো করলে তাদের পড়াশোনাটা ভালো হবে এবং পরীক্ষায় এমসিকিউ সংক্রান্ত বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আমি সরাসরি ক্লাসে চলে যাই। অধ্যায় 10, অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয়। সমন্বয় মানে আমরা বুঝি যে ব্যালেন্স করা। এখন সেই ব্যালেন্সটা উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, সেই ব্যালেন্সটা প্রাণীর ক্ষেত্রে হতে পারে, দুইটা ক্ষেত্রে ব্যালেন্সটা হয়। যাই হোক, আমি প্রথমে আসি আগে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ভিডিওর মধ্যে যে আমাদের 100টি বহু নির্বাচনী প্রশ্ন আজকে আমরা সমাধান করব। আচ্ছা, ওকে। প্রথমে দেওয়া আছে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি। আমাকে এটা জানার আগে আমাকে জানতে হবে থাইমাস গ্রন্থি আসলে কই থাকে এবং থাইমাস গ্রন্থি কয়টি এবং থাইমাস গ্রন্থি কখন থাকে। এ ধরনের প্রশ্ন করলে বাচ্চারা কিন্তু অ্যান্সার দিতে পারে না। থাইমাস গ্রন্থি একটি থাকে আমাদের এই যে আমি যেখানে হাত দিয়েছি আমাদের একদম বুকের এই মাঝখানে। আমরা যখন অপরিণত অবস্থায় শিশু অবস্থায় ছিলাম তখন এই থাইমাস গ্রন্থি ছিল এবং আমরা যখন পরবর্তীতে যখন পরিণত হয়েছি তখন এই থাইমাস গ্রন্থি আমাদের বডিতে আস্তে আস্তে ফ্যাট টিস্যুতে কনভার্ট হয়ে গেছে। একজন পরিণত মানুষের থাইমাস গ্রন্থি থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু অপরিণত অবস্থায় থাইমাস গ্রন্থি কিন্তু মাস্ট থাকবেই। সেই থাইমাস গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয়, তার নাম হচ্ছে থাইমোসিন। এই হরমোন দিয়েই আমাদের দেহের রোগ প্রতিরোধ কাজটা চলে বাচ্চা বয়সে। যখন পরিণত হই তখন আমাদের বডিতে অটোমেটিকলি রোগ প্রতিরোধ ব্যবস্থা ডেভেলপ করে, তখন আর থাইমাস গ্রন্থি আমাদের বডিতে থাকে না। এবার আমরা আসবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমাকে জানতে হবে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আসলে জিনিসটা কি। যেমন আমি অদ্যাবধি পর্যন্ত যতদিন বায়োলজি পড়াইছি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে প্রশ্ন করছি যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি। অনেকে এটা বলতে পারছে, অনেকে বলতে পারে নাই। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই ভিডিও যারা দেখবেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ডায়াবেটিস হলে মানুষের আসলে সমস্যাটা হয় কোন অঙ্গে, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা জানে না। ডায়াবেটিস হলে মানুষের সমস্যা হয় যে অঙ্গে, তার নাম হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়ের ভিতরে আরেকটা কোষ থাকে, আরেকটা গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি করে। 1 নম্বর বলেছে শর্করা বিপাককে সহায়তা করে, 2 নম্বর বলছে ইনসুলিন হরমোন নিঃসরণ করে, 3 নম্বর বলছে দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আসলে দেহের বিপাকীয় কার্যকলাপ এটা নিয়ন্ত্রণ ওইভাবে করে না, সুতরাং এই জন্য আমি 3 নম্বর অ্যান্সারটা আমি নিতে পারবো না। বলছে শর্করা বিপাকে সহায়তা করে, এটা রাইট অ্যান্সার, এবং ইনসুলিন হরমোন নিয়ন্ত্রণ করে, এটা রাইট অ্যান্সার। তার মধ্যে সেই হিসেবে 1 এবং 2 যদি আমরা রাইট অ্যান্সার নিই, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এরপর আমরা আসবো, একটা চিত্র দেওয়া আছে, বলছে নিচের চিত্রের আলোকে 3 এবং 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও। চিত্রটা তুমি আগে খেয়াল করে দেখো যে উপরের দিকে সূর্যের একটা ছবি দেওয়া আছে, এখানে গাছ দেওয়া আছে, গাছের মধ্যে একটা মার্কিং করা আছে আর কি। এর ক্ষেত্রে কোনটি সঠিক? দেখা গেছে যে এটা গাছের কাণ্ড বাইকে এইদিকে চলে গেছে। এখন যদি বাইকে এই দিকে আসতো, এই দিকে আসতে পারতো, ডালটা এদিকে না এসে চলে গেছে ওই দিকে, তার মানে আলোর দিকে আসছে নাকি আলোর বিপরীত দিকে আসছে? তাহলে ডালটা চলে গেছে আলোর বিপরীত দিকে, হ্যাঁ, এবং পাতাগুলো চলে গেছে আলোর দিকে। তাহলে আমি যদি চিন্তা করি আলোর দিকে গেছে, আলটিমেটলি এভাবে বেঁকে ডালটা সরাসরি এইরকম চলে গেছে, তার মানে কি ডিরেকশন আলোর দিকে, দিকমুখিতা আলোর দিকে। সুতরাং এটা রাইট অ্যান্সার হবে 3 ক নাম্বারটা, বাকিগুলো হবে না। এই অংশ সৃষ্টিতে কোনটি কাজ করে? এই যে আলোর দিকে যে গেল, এই ক্ষেত্রে গাছটা আলোর দিকে যাওয়ার জন্য একটা হরমোন কাজ করে গাছের মধ্যে, সেই হরমোনের নাম কি এটা প্রশ্ন করছে। এটার নাম হচ্ছে জিবেরেলিন। 5 নম্বরে বলছে উদ্ভিদের জীবনচক্রের প্রথম ধাপ কোনটি? একটা উদ্ভিদ যখন আমরা দেখবো যে ছোট থেকে গাছ বড় হয়,
এবং একটা সময় যায় সেই গাছে ফুল ফল হয়, তারপরে গাছটা মৃত্যুবরণ করছে। বলছে উদ্ভিদের জীবনচক্রের প্রথম ধাপের নাম কি? যে কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে। তো গাছটা যখন আমরা বীজটা যখন মাটিতে পুঁতি, সেখান থেকে যখন গাছটা হয়, তো সেই ধাপের নাম হচ্ছে অঙ্কুরোদ্গম। আমরা সবাই জানি যে অঙ্কুরোদ্গমের পরেই গাছ তৈরি হয়, তাহলে জীবনচক্রের প্রথম ধাপের নাম হচ্ছে অঙ্কুরোদ্গম। এবার আমরা আসবো ফাইটো হরমোন। বলা হয়েছে ফাইটো হরমোন কি? আমরা সবাই জানি, এই অধ্যায়ে যারা কম বেশি পড়াশোনা করছি তারা আমরা জানি ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদের হরমোন। এটা কোনটি? এখানে দেখেন লেখা আছে অক্সন, অ্যাসকর্বিক অ্যাসিড, ইথানল। এটা কোনো হরমোন না। অক্সন তো কোনো হরমোনের নামই নাই, অক্সিন আছে, এটা হরমোন না। বাকি থাকলে একটা সাইটোকাইনিন, এটা হচ্ছে ফাইটো হরমোন। 7 নম্বর বলা হয়েছে নিচের কোনটি পোস্টুলেটেড হরমোন? এখন পোস্টুলেটেড হরমোন কথার মানে কি? অর্থাৎ কিছু হরমোন আছে যারা সিঙ্গেলি থাকে না, কারো না কারোর সাথে কম্বিনেশন অবস্থায় থাকে, কম্বাইন্ড অবস্থায় থাকে। যে সকল হরমোন কম্বাইন্ড অবস্থায় থাকে ওই সকল হরমোনকে আমরা বলি পোস্টুলেটেড হরমোন। এটার এক্সাম্পল হচ্ছে ভার্নালিন। 8 নম্বর আমরা আসবে পরে ভার্নালিন কি বা ভার্নালিন একটি কি বলা হয়েছে? আমরা কি দেখি কি লেখা আছে? লেখা আছে মাত্রই কিন্তু সলভ করে আসছি আমরা। দেখো 7 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে তুমি কিন্তু মাত্রই সলভ করছো। কোনটি পোস্টুলেটেড হরমোন? অ্যান্সার কি বলছিলাম? ভার্নালিন। তাহলে 8 নম্বর প্রশ্ন কিন্তু একটু ঘুরায় এভাবে আসছে। তাহলে ভার্নালিন কি? তাহলে তুমি দেখো মাত্রই তো পড়ছো, এই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু পুরাই সেম। ভার্নালিন একটা পোস্টুলেটেড হরমোন, ঠিক আছে? অর্থাৎ ভার্নালিনকে তুমি কখনোই সিঙ্গেল ভাবে পাবা না, ভার্নালিনটা অন্য হরমোনের সাথে কম্বিনেশন অবস্থায় থাকে। আচ্ছা, নেক্সট আমরা আসবো 9 নম্বর প্রশ্ন। কোনটি ফুল ফোটাতে সহায়তা করে? কিছু হরমোন আছে যে হরমোনগুলো গাছের মধ্যে কাজ করলে গাছে ফুল ফোটে। আমরা জানি ফুল মানে ফ্লাওয়ার, ফ্লাওয়ারের সাথে হরমোনের নামের মিল আছে। ফ্লাওয়ার থেকে আসছে ফ্লোরিজেন, তাহলে ফুল ফোটাতে যে হরমোন সহায়তা করে তার নাম হচ্ছে ফ্লোরিজেন। ফ্লোরিজেনের কাজ কোনটি? এখানে বলছে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, 2 নম্বর বলছে বীজহীন ফল উৎপাদন করে, আর 3 নম্বর বলছে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। মাত্রই কিন্তু তোমাকে বলা হয়েছে ফ্লোরিজেনের কাজ কি? ফুল ফুটাতে সহায়তা করা। তাহলে ফ্লোরিজেনটা ফুলটা কেমনে বানাবে? পুষ্প মুকুলটা আস্তে আস্তে সেটা ফুলে কনভার্ট হবে। তার মধ্যে 10 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 3। ফ্লোরিজেন উৎপন্ন হওয়ার স্থান কোনটি? মাত্রই বলা হয়েছে ফ্লোরিজেনটা আসলে উৎপন্ন হয় কোথায়। এটা প্রথমে উৎপন্ন হবে পাতায়, পাতা থেকে আস্তে আস্তে পাতার যে নিচের অংশ থাকে, মনে করে এটা গাছ, ঠিক আছে, এটা পাতা, পাতায় উৎপন্ন হবে, উৎপন্ন হয়ে আস্তে আস্তে হরমোনটা নিচের দিকে আসবে, এই জায়গাতে আসবে, তারপর এখান থেকে ফুল হবে। তাহলে ফ্লোরিজেনের ডিরেকশনটা কিন্তু সাধারণত নিচের দিকে আছে হরমোনের, এবং ফ্লোরিজেনটা তৈরি হবে পাতায়, উৎপন্ন করবে ফুল। এখানে বুঝতে হবে কিন্তু কথাটা, এখানে বলছে ফ্লোরিজেন উৎপন্ন হওয়ার স্থান কোনটি? স্থান হচ্ছে পাতা। যদি বলা হয় তৈরি করবে কি, সেক্ষেত্রে আনসার হবে কিন্তু ফুল। এবার আমরা আসি, কে সর্বপ্রথম এই ফ্লোরিজেনটা আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী? নাম বলছে, দেখে এখানে লেখা আছে যে ভুল বলছি, ফ্লোরিজেন না। কে সর্বপ্রথম অক্সিন আবিষ্কার করেন? অক্সিনের মধ্যে এখানে লেখা আছে কোল, রবার্ট হুক, তারপরে চার্লস ডারউইন এবং হ্যাগেনস্লিট। অক্সিনটা তোমার বইয়ের মধ্যে বর্ণনার প্রথম হরমোন, এটা তৈরি করছে চার্লস ডারউইন, ঠিক আছে? এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বীজ থাকবে না এরকম ফল উৎপাদন করার জন্য কোন হরমোন ইউজ করা হয়? তার নাম হচ্ছে অক্সিন। এগুলো একটা হবে না আনসার। এরপরে আমরা আসবো 14 নম্বর প্রশ্নে, ধানের বাকানি রোগের জীবাণুর নাম কি? এখন ধানের বাকানি রোগ বলতে আমরা কি বুঝি? মনে করেন এরকম একটা গাছ আছে, গাছটা এরকম বাইকে গেছে, ধান গাছ। ধানের গাছের যে বাকানি রোগ হয়, ধান গাছটা বেঁকে যায়, অর্থাৎ ধানের যেরকম ফল হওয়ার কথা সেরকম ফলটা হয় না। এই রোগ সৃষ্টি করার জন্য দায়ী কে? এটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়া? রাইট অ্যান্সার হচ্ছে ছত্রাক। এরপর আমরা আসবো উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে কোনটির কারণে? অর্থাৎ কাণ্ড খুব দ্রুত পরিমাণ বাড়ে, কোন হরমোন দিলে এই ঘটনাটা ঘটে? এটা হচ্ছে জিবেরেলিনের কারণে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে কোন হরমোন ভূমিকা পালন করে? এখানে একটা মিস্টেক আছে আর কি, কোন হরমোন ভূমিকা পালন করে, অর্থাৎ কোন হরমোন দিলে সুপ্তাবস্থা কাটে? এখন আমাকে জানতে হবে সুপ্তাবস্থা কথার মানে কি, এটাকে বুঝে তারপর আমি অ্যান্সারটা দিব। সুপ্তাবস্থা মানে হচ্ছে একটা আমের বীজ আমি মাটিতে যদি রোপণ করি, তাহলে এই বীজটা থেকে গাছ হইতে মিনিমাম একদম সর্বনিম্ন হইলেও 25 থেকে 30 দিন টাইম লাগবে। বাট একটা সরিষার বীজ আমি যদি মাটিতে লাগাই, তাহলে সেখান থেকে গাছ গজাতে তোমার সর্বোচ্চ টাইম লাগবে 3 থেকে 4 দিন। একটা ছোলা বীজ যদি তুমি মাটিতে লাগাও, তাহলে সেখান থেকে গাছ হতে টাইম লাগবে 2 দিন বা 3 দিন হাইস্ট। তাহলে এই যে বীজ থেকে গাছ হইতে যে সময়টা লাগতেছে, এই সময়টাকে বলা হয় সুপ্তাবস্থা। আমি যদি সুপ্তাবস্থাটা কমাই নিয়ে আসতে পারি, যত কমাই নিয়ে আসতে পারবো গাছ তত তাড়াতাড়ি বড় হবে। তাহলে সুপ্তাবস্থা কমাই আনতে পারলে আমরা ফলটা খুব তাড়াতাড়ি পাবো। প্রশ্ন হচ্ছে কোন হরমোন দিয়ে আমরা সুপ্তাবস্থাটা কমাই নিয়ে আসতে পারি? যে হরমোন কমাই নিয়ে আসতে পারি সেই হরমোনের নাম হচ্ছে সাইটোকাইনিন।
ডাবের পানিতে কোন হরমোন পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আমরা যে ডাব খাই সেই ডাবের পানিতে একটা হরমোন থাকে, সেই হরমোনের নাম কি? নাম হচ্ছে সাইটোকাইনিন। এরপর আমরা আসবো 18 নম্বর প্রশ্নে। ওকে, বলা হয়েছে কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? এই যে আমরা কলা, আম এসব যে কৃত্রিমভাবে পাকাই, এক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? একটা গ্যাসীয় পদার্থ ইউজ করা হয়, একমাত্র হরমোন যেটা গ্যাস হিসেবে বিরাজ করে, তার নাম হচ্ছে ইথিলিন। আচ্ছা, নিচের কোনটির প্রভাবে ক্যামব্রিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়? এখন ক্যামব্রিয়াম জিনিসটা কি, এটা কিন্তু অনেকে জানে না। মনে করেন এইদিকে ভাজক টিস্যু আছে, এদিকে ভাজক টিস্যু আছে, অথবা দুই দিকে এদিকে স্থায়ী টিস্যু আছে, এদিকে স্থায়ী টিস্যু আছে। এক কথায় দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে যদি ভাজক টিস্যু থাকে, তখন সেই ভাজক টিস্যুর নাম হয় ক্যামব্রিয়াম। বলছে ক্যামব্রিয়ামের কাজটাকে, ফাংশনটাকে বাড়াইতে হলে কোন হরমোন ইউজ করা হয়? এটা হচ্ছে IAA। অনেকে প্রশ্ন করতে পারেন IAA কথার মানে কি? এটার পূর্ণরূপ হইতেছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আমি লিখে দিচ্ছি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে, অনেক স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু আমি প্রশ্নটা দেখছি যে IAA এর পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হইতেছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এরপর আমরা আসবো IAA মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন ফাইটো হরমোনটির গোত্রভুক্ত? অর্থাৎ বলা হইতেছে আসলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেমন আমরা মানুষ, আমাদের এক একজনের এক একটা নাম আছে, ঠিক অনুরূপভাবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তো একটা হরমোন, এর একটা গোত্রের নাম আছে, এর নাম আছে অক্সিন। আচ্ছা, উদ্ভিদে আলো অন্ধকারের ছন্দকে আসলে কি বলা হয়? অর্থাৎ এই যে দেখবেন, খেয়াল করে, শীতকালে আমরা ফুলকপি, বাঁধাকপি, সব শিম, এসব জিনিস সবজি বেশি পাই, গরমকালে এগুলো আমরা পাই না। তার মানে আলো অন্ধকারের একটা ব্যাপার আছে, তাপমাত্রার একটা ব্যাপার আছে, এটা উদ্ভিদের ক্ষেত্রেও আছে, আবার মানুষের ক্ষেত্রেও কিন্তু আছে। তাহলে এই আলো অন্ধকারের যে ব্যাপার, এটা একটা ঘড়ির মতো কাজ করে, এই জন্য এটার নাম দেওয়া হয় বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে, আপনি যত চেষ্টাই করেন শীতকালের সবজির মতো সবজি আপনি গ্রীষ্মকালে কখনোই পাবেন না, কারণ এখানে একটা জৈবনিক ব্যাপার আছে। এরপর আমরা আসি 22 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে পুষ্পায়নে বড়দিনের দৈনিক কত ঘন্টা আলো প্রয়োজন? একটু আগে আপনাদেরকে আমি বিষয়টা বলছিলাম যে এই বড়দিন বলতে আসলে কি বোঝানো হয়েছে। এখানে কিন্তু বড়দিন বলতে 25শে ডিসেম্বর এই জিনিসটা বোঝানো হয় নাই। এই বড়দিন বলতে বোঝানো হয়েছে দিনের দৈর্ঘ্য অনেক বেশি হয়। যেমন আপনি যদি চিন্তা করেন, গ্রীষ্মকালের কথা চিন্তা করেন, সূর্য অনেক সকালে ওঠে এবং অস্ত যায় অনেক পরেই, সুতরাং দিনের লংজিভিটিটা অনেক বেশি হয়। দিনের লংজিভিটি বেশি হলে এটাকে আমরা বলি বড়দিনের উদ্ভিদ। এবং শীতকালের কথা যদি চিন্তা করেন, সকাল হয় অনেক দেরিতে, আবার সূর্য অস্ত যায় খুব তাড়াতাড়ি, দিনের দৈর্ঘ্যটা অনেক কম। সুতরাং যে সকল উদ্ভিদকে আমরা দিনের দৈর্ঘ্য বাড়াইলে ফল ভালো পাই, ওই সকল উদ্ভিদকে আমরা নাম দিচ্ছি বড়দিনের উদ্ভিদ। সেক্ষেত্রে কত ঘন্টা আলো সাধারণত উদ্ভিদ পাইলে গাছের ফল ভালো হয়? 12 থেকে 16 ঘন্টা। এটা রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। আচ্ছা, তারপর আমরা আসি আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনটি? যেমন কিছু উদ্ভিদ দেখবেন আলো থাকলেও কিছু সমস্যা নাই, না থাকলেও কিছু সমস্যা নাই। আবার ভুল বললাম কথাটা, মানে শীতকাল গ্রীষ্মকাল এরকম কোনো পার্থক্য নাই, এরকম ব্যাপার যে সকল উদ্ভিদের ক্ষেত্রে হয়, তাদেরকে আমরা বলি আলোক নিরপেক্ষ উদ্ভিদ। এ সকল উদ্ভিদের মধ্যে কোনটার কথা বলা হয়েছে? সূর্যমুখী। পুষ্পায়নে দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন কোন উদ্ভিদের? তার মানে একটু আগে কিন্তু আপনাদেরকে বলছি 12 থেকে 16 ঘন্টা আলো, এই যে এলাকা যে প্রশ্নটা একটু ব্যাখ্যা করে আসছে, তার মানে এটা বড়দিনের উদ্ভিদ। এখানে বড়দিনের উদ্ভিদ আপনি গ্রীষ্মকালে সাধারণত কোন উদ্ভিদটা আপনারা দেখতে পান? যেটা দেখতে পান, চন্দ্রমল্লিকা দেখতে পান না, ডালিয়া না, শস্য তো শীতকালের সবজি, বাকি থাকলে একটা কোনটা? লেটুস। এরপর আমরা আসবো 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্নের মধ্যে দেখেন লেখা আছে দিনের দৈর্ঘ্য 8 থেকে 12 ঘন্টার মধ্যে থাকলে কোন উদ্ভিদে ফুল ফোটাবে? 8 থেকে 12 ঘন্টা মানে কি? ছোট দিনের উদ্ভিদ। কোন উদ্ভিদের কথা বলা হয়েছে ছোট দিনের মধ্যে? ডালিয়া, ঝিঙা না, শশা শীতকালের সবজি না, লেটুস এটা হবে না, চন্দ্রমল্লিকা এবং ডালিয়া এটা আছে রাইট অ্যান্সার। শীতের গম, আমরা জানি গম শীতকালে এক সময় হইতো, গমকে আমরা যদি গরমকালে লাগাই তাহলে বীজ রোপণের পূর্বে কতক্ষণ উষ্ণতা প্রয়োজন, মানে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হবে? 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, এটা রাইট অ্যান্সার, এগুলো অ্যান্সার হবে না। এবার আমরা আসি কোনটিতে সামগ্রিক চলন দেখা যায়? সামগ্রিক চলন মানে কি? একদম পুরা জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। যেমন কচুরি পানার কথা চিন্তা করেন, পানির ঢেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আম গাছ কি এরকম যেতে পারবে? পারবে না। তাহলে এখানে বলা হয়েছে সামগ্রিক, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে পুরো উদ্ভিদটাই। এটা শৈবাল, এই শৈবালের নাম কি? ডায়াটম, অথবা কি হতে পারে? জুইস্পোর। পরাগরেণু হবে না, জাইগোট হবে না, ভ্রূণ হবে না। আচ্ছা, এরপর আমরা আসবো 28 নম্বর।
28 নম্বরে বলা হয়েছে কোনটি উদ্ভিদের বক্র চলনের উদাহরণ, অর্থাৎ উদ্ভিদটা যাবে নিজে স্থির থাকবে বাট তার ডালগুলো বাইকে চলে যাবে, এটা কোন উদ্ভিদের কথা বলা হয়েছে। এখন দেখেন ছত্রাক তো প্রথম কথা আমাদের এটা উদ্ভিদের মধ্যে পড়বে না, শৈবালের ক্ষেত্রে এক জায়গা থেকে সরাসরি চলে যাবে, যৌন জননের প্রশ্নই আসেন, এটা হবে না। মূলের অন্ধকারমুখী চলন মানে কি, এক কথায় আলো আছে একদিকে, মূল গেছে একদিকে, ডিরেকশন বিপরীত, এই জন্য কি বলছে, রাইট অ্যান্সার হবে বক্র চলনের উদাহরণ মূলের অন্ধকারমুখী চলন। এবার আমরা 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের বক্র চলনের উদাহরণ নয়। এখানে কোনটি উদ্ভিদের বক্র চলনের উদাহরণ নয়, এখানে কাণ্ডের আলোকমুখী চলন অ্যান্সার হবে না, মূলের অন্ধকারমুখী চলন হবে না, আকর্ষীয় অবলম্বন পেঁচিয়ে এটা হবে না, পাতার বায়ুমুখী চলন, রাইট অ্যান্সার হচ্ছে 29-3। এবার আমরা আসবো, নিচের কোনটি পজিটিভ ফটোট্রপিজম, মানে পজিটিভ বলতে বোঝা হয়েছে আলো যেদিকে উদ্ভিদ সেদিকে গেছে, ঠিক আছে, সূর্য যেদিকে কাণ্ড সেদিকে গেছে, তার মানে কি কাণ্ডর আলোর দিকের চলন, এটা রাইট অ্যান্সার, বাকিগুলো ভুল। এবার আমরা আসবো 31 নম্বর প্রশ্নে, নালীবিহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে। আচ্ছা, এখানে বলা হয়েছে নালীবিহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে। 1 নম্বর লেখা আছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, 2 নম্বরে সংবহনতন্ত্র, 3 নম্বর রেচন, 4 নম্বর স্নায়ুতন্ত্র। আলটিমেটলি ম্যাক্সিমাম জিনিসেরই কার্যক্রম আমাদের নার্ভাস সিস্টেমে নিয়ন্ত্রণ করে, সেই হিসেবে নালীবিহীন গ্রন্থির কার্যক্রমটাও নার্ভাস সিস্টেমে হবে, স্নায়ু হবে, এগুলো বাদ। কোনটি দেহের কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ কথা। কেমিক্যাল মেসেঞ্জার মানে রাসায়নিক দূত যেটাকে আমরা বলি, এটা হচ্ছে হরমোন। হরমোনের বাংলা কি অনেকে বলতে পারে না, বাংলা মানে প্রাণ রস, জানতে হবে। আচ্ছা, কত কিলোমিটার দূর পর্যন্ত ফেরোমেন দ্বারা পতঙ্গ তার সঙ্গীকে আকর্ষণ করতে পারে। এখানে একটা পিঁপড়া আছে, এই পিঁপড়াটা কত কিলোমিটার ডিস্টেন্স থেকে তার সঙ্গীকে টানতে পারে, 2 থেকে 4 কিলোমিটার। আচ্ছা, এগুলো হবে না আনসার। এরপর আসি 34, দেহের সমন্বয় ব্যবস্থা নিয়ন্ত্রণের সাথে জড়িত কোন কোন তন্ত্র। দেহের আমাদের যে ব্যালেন্স, এই ব্যালেন্সিং এর ব্যাপার কোন কোন তন্ত্র সহায়তা করে। এটা কি শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, এটা কি স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, এটা কি হরমোনতন্ত্র, রেচনতন্ত্র, এটা কি হরমোন এবং স্নায়ু। প্রথম কথা রেচন, এটার জন্য এটার অ্যান্সার হচ্ছে না। এই ক্ষেত্রে দেখেন লেখা আছে স্নায়ু এবং সংবহন, এটার অ্যান্সার হচ্ছে না। হরমোন রেচন অ্যান্সার হচ্ছে না। হরমোন এবং স্নায়ু দুইটা একসাথে কাজ করে, এই জন্য এটাকে সমন্বয় বলা হয়। নিচের কোনটি অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক, আলো, স্পর্শ, চাপ, স্বাদ, এসবের কথা বলা হয়েছে। অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক মানে ভিতরে প্রেসার থাকতে হবে, মানে চাপের কথা বলা হয়েছে। এটা বাদ, এটা বাদ, এটা বাদ। আলো, বহি, স্পর্শ, স্বাদ সবগুলাই বাহ্যিক। আজ্ঞাবাহী এটার বাংলা ইংলিশ মানে হচ্ছে মোটর নার্ভ, যেটাকে বলা হয় কোনটিতে সারা জায়গায়। আমাদের বডিতে 2 রকম নার্ভ আছে, একটা সেন্স নিয়ে আসে আর একটা সেন্স ট্রান্সমিট করে, পাস করে। যেমন হাতেতে যদি কোনো মশা কামড় দেয়, সেই সেন্সটা আমার মাথায় আসবে, যেটা মশায় কামড় দিচ্ছে, অন্য কেউ না। তারপরে যে মশার যে সেন্সটা যে আমার মাথায় আসলো, এটাকে আমরা বলি আজ্ঞাবাহী, এটার নামই মোটর। যে সেন্সটা আমার মাথা থেকে বের হয়ে আবার হাতে যাচ্ছে, সেটাকে আমরা বলি সেন্সরি। তো এখানে প্রশ্ন করা হয়েছে আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু কোনটিতে সারা যোগায়, কোনটিতে সারা দেয়, আমাদের পেশিতে কাজ করে, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। বাকি পেশি গ্রন্থি যেটা, সেটা হবে। এরপর আসি আমরা, কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আচ্ছা, অর্থাৎ কিছু জিনিসের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। যেমন নিয়ন্ত্রণ নাই বলতে কেমন, আমাদের হৃৎপিণ্ড আমরা চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারি না। তো এই কিছু জিনিসের উপর আমাদের যে নিয়ন্ত্রণ নাই, ওই সকল জিনিস যে নার্ভ দ্বারা চালিত হয়, এদেরকে আমরা বলি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এখন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এদের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। তাহলে স্বয়ংক্রিয় স্নায়ু এক্সাম্পল বা রাইট অ্যান্সার হবে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, এগুলা একটা অ্যান্সার হবে না। মস্তিষ্কের কয়টি, আসলে এটার প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে। এটা মস্তিষ্কের অংশ কয়টি, ঠিক আছে, অর্থাৎ ব্রেনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। রাইট অ্যান্সার হচ্ছে 3। এরপর আমরা আসবো মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি। এখন দেখেন বড় অংশ বলতে আমাকে আগে দেখতে হবে প্রশ্নের মধ্যে কি কি আছে। যেমন এখানে দেওয়া আছে পন্স, সেরিব্রাম, মেডুলা অবলঙ্গাটা, সেরিবেলাম। এখানে আমাদের অগ্র মস্তিষ্কটাই, অগ্র মস্তিষ্কের মধ্যে একটা পার্টের নাম আছে সেরেব্রাম। এই সেরেব্রামটা ব্রেনের সবচেয়ে বড় পার্ট, রাইট অ্যান্সার সেরেব্রাম। কোনটিকে গুরু মস্তিষ্ক বলা হয়, আমাদের ব্রেইনের কোন পার্টকে গুরু মস্তিষ্ক বলা হয়, মানে গুরু মানে বড় বড় অংশ বলা হয়। এইটার মানে অ্যান্সার যা হবে, এই 40 নম্বর প্রশ্নের মানের অ্যান্সার কিন্তু একদম সেমই হবে। এটার অ্যান্সার কি হবে, সেরিব্রাম।
এরপর আমরা আসবো 41 নম্বর প্রশ্নে, সেরিব্রামের দুটি হেমিস্ফিয়ার পরস্পরের সাথে কি দ্বারা সংযুক্ত থাকে? একটা পার্ট আরেকটা পার্টের সাথে কি দ্বারা সংযুক্ত থাকে? এটা কি ভার্বিস? না, প্রশ্নে আসে না। এটা কি গ্রেমেটার? না। ফ্রক্সেরিবিটি প্রশ্ন না, নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। আচ্ছা, কর্টেক্সের রং কিরকম? যে কোনো অংশটাকে যদি আমরা কাটি, আমরা কিন্তু আগে বলছিলাম বাইরের অংশ থাকে ভিতরের অংশ থাকে, বাইরের অংশের নাম হয় কর্টেক্স এবং ভিতরের অংশের নাম হয় মেডুলা। এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে কর্টেক্সের বর্ণটা কেমন হবে? বাইরের অংশের যেটা বর্ণ, কর্টেক্সের বর্ণ হবে ধূসর বর্ণের, আর মেডুলার বর্ণ হবে শ্বেত বর্ণের। এই জন্য এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। এই ব্যাখ্যাটা এখানে যেটা বললাম একটু গুরুত্ব সহকারে কিন্তু আপনাদেরকে এটা খেয়াল করতে হবে। তাহলে অ্যান্সার হবে ধূসর। এরপর আমরা আসবো সেরিব্রামের হোয়াইট ম্যাটারের নিউরনের অ্যাকশনগুলো কোনটির আবরণ দ্বারা আবৃত থাকে? সেরিব্রামের হোয়াইট ম্যাটারের নিউরনের অ্যাকশনগুলো কোনটির আবরণ দ্বারা আবৃত থাকে? বলা হয়েছে সিএসএফ, তারপর বলা হয়েছে মাইলিন শীট, তারপর বলা হয়েছে সার্কোলেমা, তারপর বলা হয়েছে নিউরোলেমা। প্রথম কথা, সিএসএফ মানে একটা তরল, এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। সার্কোলেমা মানে হচ্ছে পেশির আবরণ, এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। নিউরোলেমা মানে হচ্ছে নিউরনের আবরণ, এটা অ্যান্সার হওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার বাকি থাকলো একটাই, কোনটা? মাইলিন শীট। এরপর আমরা আসবো 44, মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে? তাহলে আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনের কোন পার্ট আমাদের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে? বলা হয়েছে অলফেক্টরি লোব, তারপর বলা হয়েছে মেটেনসেফালান, তারপর বলা হয়েছে মেডুলা অবলঙ্গাটা, তারপর বলা হয়েছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। আসলে এই বানামটাই বলে, এটা হবে মেসেনসেফালান, এটা অ্যান্সার প্রথমেই বাদ যাবে। এটা হবে না, এটা হবে না, রাইট অ্যান্সার হবে সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমাদের বুদ্ধিকে, চিন্তাকে নিয়ন্ত্রণ করে সেরিব্রাল হেমিস্ফিয়ার। মেডুলা এবং সেরিবেলামের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি? মেডুলা এবং সেরিবেলাম। মেডুলা এবং সেরিবেলাম এই দুইটাই কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। এই দুইটার মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে পন্স। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট, পন্স, মেডুলা অবলঙ্গটা এবং সেরিবেলাম। তাহলে তিনটার মধ্যে যেটা গ্যাপ থাকলো কোনটা? পন্স। রাইট অ্যান্সার কোনটা? পন্স। এটা বাকিগুলো ভুল। পশ্চাৎ মস্তিষ্কের, এখানে লেখা আছে পশ্চাৎ মস্তিষ্কের ইংলিশ নাম আমরা যেটাকে বলি রম্বেনসেফালান, এর অংশ নয় কোনটি? মাত্রই কিন্তু ব্যাখ্যাটা দিচ্ছে এখানে। পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা। তার মানে এটাও পার্ট, এটাও পার্ট, এটাও পার্ট, এই তিনটা বাদ গেলে বাকি থাকলো এটা হবে রাইট অ্যান্সার। কোনটি অংশ নয়? এবার আমরা আসি, বলা হলো সেরিবেলামের কাজ কি? সেরিবেলাম এটা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। বলা হয় সেরিবেলামের কাজ কি? এটা কি শ্রবণ? এটা কি পেশির টান নিয়ন্ত্রণ করা? এটা কি চিন্তা ভাবনা? এটা কি হৃৎপিণ্ডের কাজ নিয়ন্ত্রণ করা? একটা অ্যান্সার এগুলো হবে না, রাইট অ্যান্সার হচ্ছে পেশি টান নিয়ন্ত্রণ করা। এবার আমরা আসবো লঘু মস্তিষ্কের কাজ কোনটি? লঘু মস্তিষ্ক বলতে কোনটার কথা বলা হয়েছে? পশ্চাৎ মস্তিষ্কের কাজ। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের কাজ কি? আমাদের ভারসাম্য রক্ষা করা, বাকিগুলো বাদ। এরপর আসেন মানব মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটা থেকে কয় জোড়া কর্টিক স্নায়ু উৎপন্ন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমাদের ব্রেন থেকে সর্বমোট 12 জোড়া নার্ভ বের হয়, এর মধ্যে মেডুলা অবলঙ্গটা থেকে বের হয় কত জোড়া? 8 জোড়া। মেডুলা অবলঙ্গটা আমাদের এই জায়গার মধ্যে থাকে, এই জন্য এই জায়গাটার মধ্যে যেন আঘাত না লাগে, এই জন্য আমাদের সবার সতর্ক থাকা উচিত। কর্টিক স্নায়ু কত জোড়া? কর্টিক স্নায়ু বলতে বলা হয়েছে ব্রেন থেকে কত জোড়া নার্ভ বের হয়, মাত্রই বলছি ব্রেন থেকে বের হয় কত জোড়া? 12 জোড়া। এগুলো অ্যান্সার হবে না। অলরেডি আমরা 50% শেষ করে ফেলছি, আমাদের অর্ধেক শেষ। 2 কশলিকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কত জোড়া নার্ভ বের হয়? অর্থাৎ আমাদের মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত লম্বা এরকম আমাদের সুষুম্না কাণ্ড গেছে, এই কাণ্ডের দুই পাশে এরকম নার্ভ বের হয়েছে। কত জোড়া? 31, 31 জোড়া। কোনটা? দেখেন এটা রাইট অ্যান্সার, এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটাও হবে না। মেরুরজ্জুর বৈশিষ্ট্য নয় কোনটি? অর্থাৎ আমাদের যে মেরুরজ্জু যেটা আমাদের একদম ঘাড় থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত চলে গেছে, এর বৈশিষ্ট্য নয় কোনটি? 1 নম্বর বলা হয়েছে বাইরের দিকে শ্বেত পদার্থ থাকে, অবশ্যই বাইরের দিকে শ্বেত, এটা রাইট অ্যান্সার। আর 31 জোড়া স্নায়ু বের হয়, এটা রাইট অ্যান্সার। এই স্নায়ুগুলো মিশ্র প্রকৃতির, এইটা অ্যান্সার ভুল। ঠিক আছে, বলে বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে আমরা অ্যান্সার নিতে নয় কোনটি মানে এটা বৈশিষ্ট্য না, তাহলে এটা রাইট অ্যান্সার, এটা ভুল, মানে আমরা নিতে পারবো না আর কি, এটা বাদ। তাহলে 52 অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। এবার আমরা আসি স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকারী এককে কি বলা? একেবারে সোজা একটা কোশ্চেন, এটা না পারলে আসলে এই চ্যাপ্টার পড়ার কোনো মানেই হয় না। আমাদের স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক হচ্ছে নিউরন। আচ্ছা, এটা ক্লাস 8-এও তোমাদের পড়া ছিল। এবার আমরা আসবো 54, অ্যাক্সন কোন ধরনের কোষের অংশ? আমরা যে বলি নিউরনের 2টা পার্ট আছে, মূল পার্ট, একটা হচ্ছে কোষ দেওয়ার প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশের আবার 2টা পার্ট আছে, একটা অ্যাক্সন আর একটা হচ্ছে ডেন্ড্রন। বলা হয়েছে অ্যাক্সন কোন কোষের, কোন ধরনের কোষের অংশ? স্বাভাবিক অর্থে এটা কি আবরণী কোষ? জীবাণু না, অস্থিকোষ, পেশি কোষ না, কি?
নিউরনের অংশ। নিউরন এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটা স্তর থাকে, লিপিডের একটা আবরণ থাকে, একে কি বলা হয়? লিপিডের আবরণের নাম কি? মাইলিন শীথ। আচ্ছা, এটা অ্যান্সার হবে না, এগুলো অ্যান্সার হবে না, বাদ। নিউরিলেমা এবং অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে কোন জায়গায়? কোন জায়গার মধ্যে নিউরিলেমা এবং অ্যাক্সন সেটা একত্রে মিলিত হয়? এরকম যে আমরা নিউরনটা যখন আট করি, এরকম মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, এই জায়গার কথা বলা হয়েছে। এই জায়গাটার নাম রেন ভিয়ারের পর্ব, ঠিক আছে? রাইট অ্যান্সার 56 হচ্ছে 3 নাম্বার, এটা অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আসি আমরা 57। একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? এক নিউরন থেকে আরেক নিউরনে যাবে কার মাধ্যমে? সিনাপসের মাধ্যমে। এই প্রশ্নটা কিন্তু ঘুরে আবার অন্যভাবে আসে যে অ্যাক্সন এবং ডেন্ড্রনের মিলিত স্থানের নাম কি? সিনাপস। এবার আমরা আসি সিনাপসের মধ্যে দিয়ে কোন পদ্ধতিতে স্নায়ুতরণা পরিবাহিত হয়? এটা যে পদ্ধতিতে হয় ইলেকট্রিক ট্রান্সমিশন এটাকে বলা হয়, বাংলাতে আমরা বলবো তড়িৎ রাসায়নিক, ঠিক আছে? এগুলো বাদ। সিনাপসে কোন ধরনের তরল পদার্থ থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? সিনাপসের মাঝখানে যে লিকুইড থাকে তার নাম হচ্ছে নিউরোহিউমার। মানুষের মস্তিষ্কে প্রায় কতগুলো নিউরন আছে? আমাদের ব্রেনের মধ্যে কতগুলো নিউরন থাকে, নার্ভ থাকে? 100 বিলিয়ন। আচ্ছা, এরপর আমরা আসবো 61। মানবদেহের প্রতিবর্তী চক্রের অংশ নয় কোনটি? প্রতিবর্তী চক্র মানে কি? অর্থাৎ যেটা দিয়ে আমাদের যে আমরা এই যে আমি যে বলতেছি কথাগুলো তোমরা যে শুনতে পাইতেছ, এই যে সবার শোনার ক্যাপাসিটি কিন্তু একরকম না। তাহলে এই প্রতিবর্তী চক্রের অংশ নয় কোনটি? অবশ্যই পেশি, যে আমি যে মুভমেন্ট করতেছি এটাও অংশ। গ্রাহক অঙ্গ, তুমি যে আমাকে অ্যাকসেপ্ট করতেছো, কথা শুনতেছো, এটাও অংশ। মোটর স্নায়ু, এই যে আমি যে মুভমেন্ট করতেছি এটাও অংশ। তাহলে এই তিনটাই হচ্ছে অংশ। অংশ নয় কোনটি? এইটা। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সঠিক গঠন নিচের কোনটি? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সঠিক গঠন কোনটি? তার আগে আমাকে জানতে হবে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি। ব্রেন থেকে নার্ভ বের হয় কত জোড়া? 12 জোড়া। আর সুষুম্নাকাণ্ডের থেকে বের হয় কত জোড়া? 31 জোড়া। ব্রেন থেকে যেগুলো বের হয় তার নাম কি? করটিক স্নায়ু। আর সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বের হয় তার নাম কি? সুষুম্ন স্নায়ু। তাহলে 12 জোড়া করটিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্ন স্নায়ু, এইটা হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের গঠন। এখন দেখেন গঠন নিচের কোনটি? মিলান এবার। 12 জোড়া করটিক স্নায়ু এটা দেওয়া আছে, 31 জোড়া সুষুম্ন স্নায়ু এটা দেওয়া আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে লেখা থাকলো কি 12টি, এটা অ্যান্সার হবে না, কারণ কি 12 জোড়া। এখানে লেখা থাকলে 31টি, নো 31 জোড়া। এখানে লেখা থাকলে 31 জোড়া করটিক স্নায়ু, উল্টা লিখছেন। করটিক স্নায়ু হবে 12 আর সুষুম্ন স্নায়ু হবে সুষুম্ন স্নায়ু হবে 31, তার মানে কি এটাও কিন্তু উল্টা লেখছে। সুতরাং এই তিনটা অ্যান্সার ভুল। প্রশ্ন পাইলাম 12 এবং 31, সাথে সাথে যে অ্যান্সার দিয়ে দেবো বিষয়টা কিন্তু এমন না। আপনাকে আগে ওই বিষয়গুলো দেখতে হবে যে আসলে কি সেখানে কি জোড়া আছে নাকি টি বা একক বা কি লেখা আছে, খেয়াল করে দেখাইতে হবে। কিন্তু যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই সেগুলো কোন নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়? অর্থাৎ যাদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই সেগুলো অটোমেটিক নিয়ন্ত্রণ হয়। অটোমেটিক নিয়ন্ত্রণের সেটাকে আমরা কি বলি? অটোনমিক নার্ভাস সিস্টেম। রাইট অ্যান্সার কোনটা? 63 ক, স্বয়ংক্রিয় যেটাকে বলা হয়। 63 বলছি, হ্যাঁ ওই সিরিয়াল মিস্টেক হয়ে গেল মনে হইতেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার নিজেরই একটা ভুল। কারণ হচ্ছে এতগুলো এমসিকিউ সলভ করার জন্য বা টাইপ করার সময় এটা আমাদের মিস্টেক। এরকম মিস্টেক আসলে কোনো অধ্যায়তে হয়নি, এটা হয়ে গেছে। সমস্যা নেই, তোমরা আজকে 4টা এমসিকিউ আসলে কমই প্র্যাকটিস করতে হবে, আমাদের আসলে কিছু করার নেই। এই অধ্যায়ে অ্যাটলিস্ট 100টা হলো না, 96, এটা আসলে আমাদের মিস্টেক। আমাদের আরও কয়েকবার আরও এটা নিয়ে আলোচনা করার দরকার ছিল। তো যাই হোক, আমি ক্ষমা প্রার্থী। আমি 63-র পরে আমি 68 নাম্বার, যেটা বাকি মাঝখানে যে 4টা মিস্টেক হয়ে গেছে ওগুলো আসলে আমরা যেটা চলে গেছে বা মিস্টেক হয়েছে সেখান থেকে আসলে বললে লাভ নেই। দেখি আমি 4টা এমসিকিউ বা অন্য কোনোভাবে ওভারঅল এই 14টার উপরে একটা ক্লাস তোমাদেরকে আমি নিয়ে দিতে পারি কিনা, তাহলে তোমাদের এই ঘাটতিটা থাকবে না আশা করি। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটির কাজ? আচ্ছা, এখন প্রশ্নটা সেরকম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটির কাজ? আমাদের কোন অঙ্গগুলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নাই? যেমন আমাদের নারী ভুঁড়ি কি চাইলে আমরা সংকোচন প্রসারণ করতে পারি না, কিন্তু অগ্নাশয় ক্ষরণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ডায়াবেটিসের হরমোন পারি না। সুতরাং এই দুইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অন্ত্র এবং অগ্নাশয়। এরপর আমরা আসো 69 প্রশ্ন, উদ্দীপনা বা তাড়না মস্তিষ্কে পৌঁছানোর গতিবেগ কত? অর্থাৎ যে কোনো কিছুর সেন্স একটা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিশন হওয়ার গতিটা কত? 100 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, তোমরা যখন ক্লাসে কথাগুলো শোনো, এটা নর্মাল
মানে রিসিভ করার অ্যাবিলিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এটা হবে না, বাকিগুলো বাদ। হরমোন কিসের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়? হরমোন কিসের মাধ্যমে আসলে চলাফেরা করে? হরমোন যাওয়ার জন্য কি বলা হয় তোমার আলাদা করে তো কোনো নালী নাই, কারণ আমরা জানি নালীবিহীন গ্রন্থি থেকে যেটা বের হয় সেটাই তো হরমোন। তাহলে হরমোনটা কিসের মাধ্যমে দূরবর্তী অঙ্গে যাবে? রক্তের সাথে মিশে যাবে। রাইট অ্যান্সার হচ্ছে রক্ত স্রোত। কোন গ্রন্থি থেকে টিএসএইচ হরমোন নিঃসৃত হয়? টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কোন গ্রন্থি থেকে টিএসএইচ হরমোন নিঃসৃত হয়? তার নাম শুনে বুঝতে পারতেছো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। রাইট অ্যান্সার হবে থাইরয়েড। এরপর আসি আমরা, হাইপোফাইসিস বলতে কি বোঝায়? আচ্ছা সরি, একটু আমার 71 প্রশ্নটা একটু ভুল হয়েছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা সম্ভবত বেরোবে পিটুইটারি গ্রন্থি থেকে, একটু মিস্টেক হয়েছে আর কি। থাইরয়েড না, সরি নামটা আমি ভুলে গেছি আর কি। অ্যাকচুয়ালি এই হরমোনটা থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেশন দেয়, এখান থেকে রিলিজ হয় না। আচ্ছা তারপরে আসি 72, হাইপোফাইসিস বলতে আসলে আমরা কি বোঝাই? কোনটার নাম বলছে হাইপোফাইসিস? আসলে পিটুইটারি গ্রন্থি যেখানে অবস্থান করে ওই জায়গাটার নাম হচ্ছে হাইপোফাইসিস। তাহলে এটা রাইট অ্যান্সার হবে পিটুইটারি গ্ল্যান্ড। এবার আমরা আসবো থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? একদম সহজ, আমাদের গলার এখানে থাইরয়েড গ্রন্থি থাকে, সুতরাং থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের ট্রাকিয়া। এবার আমরা আসবো 74-এ, দেহে মোট কতটি প্যারাথাইরয়েড গ্রন্থি আছে? তাহলে থাইরয়েড গ্রন্থি থাকে একটা, এবং থাইরয়েড গ্রন্থির শেপটা কিছু কিছু বই লেখা আছে এইচ আকৃতির, কিছু কিছু বই লেখা আছে প্রজাপতি শেপ। এখন এই প্রত্যেকটা খণ্ডের মধ্যে এরকম থাইরয়েড গ্রন্থির মধ্যে 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। আমি যেভাবে তোমাদেরকে ডট দিয়ে দেখালাম, তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা হচ্ছে 4, বাট যদি প্রশ্ন আসে থাইরয়েড গ্রন্থি তাহলে অ্যান্সার কিন্তু হবে 1। এ চিহ্নিত গ্রন্থি থেকে আমাদের উদ্দীপকটাকে দেখতে হবে। আগে এখানে যে মাঝখানে যে মার্কিং করে দিছে এটা আসলে কি গ্রন্থি, এটা আমাকে আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। এ চিহ্নিত গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সাধারণত কত বছর বয়সের মানুষের ক্ষেত্রে অনুপস্থিত? এখন এখানে আমাকে বুঝতে হবে এই জায়গাটার মধ্যে যদি মার্কিং করে দিচ্ছে, আমি তোমাদের ক্লাসে বলছিলাম এই গ্রন্থির নাম আছে থাইমাস গ্রন্থি। তাহলে থাইমাস গ্রন্থি ছোট বয়সে থাকে, একজন মানুষ যখন পরিণত হয়েছে তখন আর থাকে না। এখানে আসলে বয়সটা ডিরেক্টলি একদম বলা যায় না, এই বাচ্চা বয়সের কথা বলা হয়েছে আর কি, একটা বয়স মেনশন করা যায় না। বোর্ড পরীক্ষা যেহেতু আসে তারপর আমরা ওইভাবেই আমাদেরকে পড়তে হবে 12 বছর, কারণ কি এর মধ্যে সব থেকে কম অপশন হচ্ছে 12, এই জন্য আমাদের রাইট অ্যান্সার নিতে হবে 12। এরপর আসি 76, পরীক্ষা চলাকালীন সময়ে কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোন হরমোন? শুধু পরীক্ষা চলাকালীন সময় না, যে কোনো চাপ থেকে আমাদেরকে বাঁচায় কোন হরমোন? নাম হচ্ছে অ্যাড্রেনালিন। এটা কোন গ্রন্থি থেকে রিলিজ হয়? অ্যাড্রেনাল গ্রন্থি। এটা কই থাকে? কিডনির উপরে থাকে। এবার আসি অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গের উপর অবস্থিত? আলোচনার মাঝখানে কিন্তু চলে আসছে, মাত্রই বলছি। অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গের উপর অবস্থিত? মাত্র বলা হয়েছে কিডনির উপর অবস্থিত। এবার বলছে মেয়েদের গোনাড কোথায় অবস্থিত? অর্থাৎ গোনাড বলতে আমরা দুইটা গ্রন্থিকে বুঝাই, একটার নাম হচ্ছে শুক্রাশয়, আরেকটার নাম হচ্ছে ডিম্বাশয়। তাহলে এখানে প্রশ্ন করা হলো মেয়েদের গোনাড আসলে কোথায় অবস্থিত? এটা কি শুক্রাশয়ের মধ্যে নাকি ডিম্বাশয়ের মধ্যে? রাইট অ্যান্সার হবে ডিম্বাশয়। এবার আমরা আসবো টেস্টোস্টেরন হরমোনটি কোথায় থেকে ক্ষরিত হয়? এখন দেখেন এখানে লেখা আছে, প্রথমে লেখা থাকলো গোনাড ফিমেল। ফিমেলের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোন থাকে না, টেস্টোস্টেরন হরমোন থাকে ছেলেদের শুক্রাশয় থেকে এটা রিলিজ হয়। তাহলে এটা রাইট অ্যান্সার হবে গোনাড মেল। বাংলাদেশের কোন এলাকাতে গয়টার রোগীর সংখ্যা বেশি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গয়টার মানে হচ্ছে গলগণ্ড, আয়োডিনের অভাবে হয় উত্তরবঙ্গ, রংপুরের মানুষের এটার সংখ্যাটা বেশি। থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত লক্ষণ নয় কোনটি? থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত লক্ষণটা নয় কোনটি? মানে আমাদের বডিতে থাইরয়েড হরমোন নাই কিন্তু লক্ষণ হবে না কোনটি? যেমন খসখসে চামড়া, এটাও কিন্তু লক্ষণ। অস্বাভাবিক চেহারা, এটাও লক্ষণ। মানসিক বিকাশে বাধা, এটাও লক্ষণ। লক্ষণ নয় কোনটি? শুকনা মুখমণ্ডল, এটা আসলে কোনো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়বে না। এরপর আমরা আসবো 82, সেখানে বলা হলো বহুমূত্র রোগ প্রস্রাবের সাথে কি নির্গত হয়? একদম সহজ, ডায়রিয়া পড়াশোনা না করলে অনেকে জানে, ডায়াবেটিস হলে তার প্রস্রাবের সাথে কি বের হবে? গ্লুকোজ। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন দ্বারা চিকিৎসার নির্দেশনা নয় কোনটি? টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন দ্বারা চিকিৎসার নির্দেশনা নয় কোনটি? লেখা থাকলো বিভিন্ন অসুখ, তারপর লেখা থাকলো ইনসুলিনের স্থায়ী ঘাটতি, শরীরের সংক্রমণ, বিভিন্ন চিকিৎসার পদ্ধতির অংশ হিসেবে। যদি বডিতে ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। রাইট অ্যান্সার হবে 4 নাম্বারটা। ডায়াবেটিস রোগ হওয়ার ক্ষেত্রে নিচের কোনটির বেশ প্রভাব রয়েছে?
এখানে বলা হয়েছে বংশগতি, সংক্রমণ, অনাক্রমতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। সংক্রমণের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, বা অনাক্রমতার মানে ইয়ার সাথে বডি কীরকম রোগ প্রতিরোধ করতে পারে এটার কোনো সম্পর্ক নাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না থাকলে ডায়াবেটিস হবে না হবে এরকম কোনো কাহিনী নাই। বংশগতির একটা ব্যাপার আছে, বাপ মার থাকলে সন্তানের মধ্যে যাবে, জেনেটিক্যালি ডায়াবেটিস এভাবে ট্রান্সমিট হয়। ডাক্তারের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে 3টি শর্ত মেনে চলতে হবে তার নাম কি? আমরা 3D যেটাকে বলি ডায়েট, ডোজ, ডিসিপ্লিন। এখানে ডেভেলপমেন্ট যেটা দেওয়া আছে শর্ত 9 কোনটি যদি বলা হয় তাহলে এটা হবে অ্যান্সার, বাকিগুলো কিন্তু শর্ত। ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তির জন্য নিচের কোনটি মহা ওষুধ স্বরূপ? বলা হয়েছে কোনটি মহা ওষুধ স্বরূপ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা। রাইট অ্যান্সার হচ্ছে ডিসিপ্লিন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় কোনটি? বলা হয়েছে 87-এ যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় কোনটি? এখানে বলা হয় 1 নম্বর বলা হয়েছে ড্রাগ ইউজ, তারপরে ডায়েট কন্ট্রোল, ডিসিপ্লিন প্র্যাকটিস, আর হচ্ছে ডোজ অ্যাডজাস্টমেন্ট। তাহলে প্রধান উপায় কোনটি? একটু আগে তোমাদেরকে বলা হয়েছে যে আমাদের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, তাহলে আমাদেরকে ডায়েটটা কন্ট্রোল করতে হবে, খাবার দাবার আমাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণভাবে খাইতে হবে। মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে আসলে কি বলা হয়? এবং ব্রেনে ব্লাড ভেসেল কোনো কারণে ফাইটে গেছে, রক্তক্ষরণ হয়েছে, নাম কি হবে? স্ট্রোক। স্ট্রোকের লক্ষণ 9 কোনটি? এখানে 1 নম্বর বলেছে প্রচণ্ড মাথা ব্যথা, 2 নম্বরে ঘাড় শক্ত হয়ে যাওয়া, 3 নম্বরে মাংসপেশি দৃঢ় হয়ে যাওয়া, 4 নম্বর নারী স্পন্দন কমে যাওয়া। এই এটা লক্ষণ নয়, মাংসপেশি দৃঢ় হয়ে যাওয়া এটার সাথে সেটা আমাদের স্ট্রোকের কোনো ওইরকম সম্পর্ক নাই, সুতরাং রাইট অ্যান্সার হবে এইটা। শরীরের কোন অংশের ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছামতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হওয়া কি বলা হয়? অর্থাৎ বডির আমাদের মুভমেন্ট করতে পারতেছে না, এটার নাম কি? মাংসপেশির কথা বলা হয়েছে আর কি, এটার নাম হবে প্যারালাইসিস। ঠিক আছে, অনেকের ধারণা প্যারালাইসিস আমরা নার্ভের কথা বলি, আসলে প্যারালাইসিস হলে মাংসপেশি নাড়ানোর ক্ষমতা নষ্ট হতে বলা হয় প্যারালাইসিস। প্যারালাইসিসের কারণ 9 কোনটি? অনেকগুলো কারণ আছে। এখানে বলা হয়েছে মস্তিষ্কের স্ট্রোক, মেরুদণ্ডের আঘাত, তারপরে স্নায়ু রোগ, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের সাথে আসলে প্যারালাইসিসের কোনো সম্পর্ক নাই, সুতরাং এটা হবে রাইট অ্যান্সার। কোন রোগে আক্রান্ত বা কোন রোগে আক্রান্ত ব্যক্তির রান্নাঘরে একা রান্না করা উচিত নয়? একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এখানে যারা ভিডিও যারা দেখবেন, যারা বিশেষ করে মেয়েরা আছেন, যারা আমাদের স্টুডেন্ট যারা আছেন, ভবিষ্যতে যদি বিয়ে শাদী কারো হয় এবং তার মধ্যে যদি কোনো এই ডিজিজ থাকে, রান্নাঘরে যাওয়া যাবে না। এমনিতে মেয়েরা রান্নাঘরে খুব একটা বর্তমানে আপনারা যারা দেখতেছেন ক্লাস তারা যান না, তাহলে সেই কোন রোগ হইলে এই রান্নাঘরে যাওয়া যাবে না? নাম্বার এপিলেপসি বা মিগি রোগ। কারণ কি? দেখা গেলে সজ্ঞান হয়ে পড়ে গেছে আর কিন্তু দেখা যাচ্ছে আগুন টাগুন লাগে সে নিজে মারা যাবে। এই জন্য এপিলেপসি বা মিগি রোগ হলে শুধু রান্না করে না, সাঁতার কাটা থেকে তাকে দূরে থাকতে হবে। পার্কিনসন রোগ সাধারণত কত বছর বয়সের পরে হয়ে থাকে? পার্কিনসন রোগ মানে হচ্ছে আপনারা তো জানেনই যে ডোপামিন হরমোন রিলিজ যদি কমে যায়, ডোপামিন হরমোন যদি কম নিঃসৃত হয় তাহলে মুভমেন্ট ঠিক মতো হবে না, স্মৃতিশক্তি কমে যাবে। সাধারণত 50 বছরের উপরে হয়, 50। মস্তিষ্কের কোনটির অভাবে পার্কিনসন রোগ হয়? একটু আলোচনার মধ্যে বলে ফেলছি যে হরমোন, তার নাম হচ্ছে ডোপামিন। মাদকাসক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক কোনটি? বলছে কৌতূহল, তারপরে পারিবারিক কলহ, সঙ্গী দোষ, সঙ্গীতের প্রভাব, তারপর বলেছে হতাশা। মানে কোনটা এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক কোনটা? পারিবারিক কলহ। এইটা থাকলে মানুষ অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসি ধূমপান করলে রক্তে কোনটির মাত্রা বৃদ্ধি পায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিকোটিন বেড়ে যাবে, একদম সহজ। বাংলাদেশে কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1990 সালে। ইথিলিন 98 নাম্বার প্রশ্ন, ইথিলিন ফাইটো হরমোনটি কেমন? আমি তোমাদের ক্লাসে এটা একটু আগে বলছিলাম, একদম শুরু থেকে বলছিলাম, এটা গ্যাসীয় পদার্থ, এটা রাইট অ্যান্সার। ইথিলিনটা গ্যাসীয়। তারপর বলা হইতেছে বার্ধক্য বিলম্বিত করে, এটা সাথে এটার আসলে কোনো সম্পর্ক নাই। বলা হচ্ছে ফল পাকাতে সহায়তা করে, এটা রাইট। তাহলে 1 এবং 3 নাম্বার রাইট, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা আসবো 99, বাকানি রোগ। বাকানি রোগ প্রথম কথা কিসে হয়, কোথায় হয়? বাকানি রোগ হয় ধানে। এই রোগটা কি দিয়ে হয় আমরা জানি, এটা ছত্রাক দিয়ে হয়। তাহলে আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে, এটা রাইট আমরা নিয়ে নিলাম। ব্যাকটেরিয়া দিতে হবে না, ধান গাছের অতিবৃদ্ধি ঘটায়, মানে ধান গাছ অনেক বাইরে, ধান গাছ বাঁকা হয়ে যাবে। তাহলে 2 এবং 3 নম্বর রাইট, সেই হিসেবে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা। লাস্ট আমাদের 100 নম্বর প্রশ্ন। 100 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটার আসলে কাজ কি? আমি এটা আপনাদের কিন্তু এই এমসিকিউটাও আগে অলরেডি বলা হয়ে গেছে। IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটার কাজ কি? বলা হয়েছে ক্যামডিয়ামের কার্যকারিতা বাড়ায়, এটা রাইট অ্যান্সার। ক্যালাস সৃষ্টি করতে সহায়তা করে, এটা রাইট অ্যান্সার। ফল পাকাতে সহায়তা করে, না এটা হবে না। সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 100 ক নাম্বার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আজকের ভিডিওটা অন্যান্য ক্লাসের থেকে একটু মাঝখানে আমাদের ব্রেক হয়েছে, সিকোয়েন্স 4টা এমসিকিউ আপনাদের আসলে প্র্যাকটিস হয় নাই। তো যাই হোক, এই বিষয়ে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন।
যতগুলো হয়েছে এই 96টা হয়েছে 96টাই ভালো মতো প্র্যাকটিস করেন। যেগুলো আমরা দু একটা হয়তো মিস্টেক হয়েছে সেগুলো আমরা কারেকশন দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। এবং কোশ্চেন কোথাও কোনো না বুঝতে পারলে অবশ্যই ভিডিও দেখার সময় কমেন্ট সেকশনে প্রশ্ন নাম্বারটা শুধু উল্লেখ করলেই হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।